বাংলাদেশের বুকে প্রত্যন্ত এক গ্রাম, যেই গ্রামের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি। অবাক করার বিষয় হলো, এই বাড়িটি তৈরি করতে নাকি ব্যয় হয়েছে 200 কোটি টাকা। না নিজের জন্য, না সন্তান বা বউর জন্য। 200 কোটি টাকা ব্যয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল শুধুমাত্র মার স্বপ্ন পূরণের জন্য। পুরোটা বাড়ির দেয়াল জুড়ে রয়েছে টাইলস ও মার্বেলের কারুকার্য, যেগুলো নাকি আনা হয়েছে চীন ও ইটালি থেকে। বাড়ির বাইরে যেমন তেমন, ভিতরের ইন্টেরিয়র ডিজাইন ও রুমের ফ্যানগুলো দেখলে রীতিমতো যে কেউ অবাক হবেন। তবে অত্যন্ত দুঃখের বিষয়, যে মার জন্য এই কোটি টাকার বাড়িটি বানানো হয়েছে, সেই মাই নাকি একটি রাত ওই বাড়িতে থাকতে পারেনি। কি এমন ঘটনা ঘটেছিল, এবং আসলে কি এই বাড়িটি নির্মাণ করতে 200 কোটি টাকা লেগেছিল, নাকি বিষয়টা অন্য কিছু? সেটা জানতেই আজ আমরা রওনা হচ্ছি বগুড়ার ধোনাট উপজেলার নাংলুং গ্রামের উদ্দেশ্যে। আজ সকাল সকাল বগুড়ার সাতমাথা থেকে রওনা দিলাম লাংলুং গ্রামের উদ্দেশ্যে। গ্রামের ভিতরে ঢুকতেই রীতিমতো অবাক হচ্ছিলাম এটা ভেবে, যেখানে 2 চাক্কার গাড়ি ভালো মতন যেতে পারছে না বা রাস্তা নেই, সেখানে 200 কোটি টাকা বাড়ি নির্মাণের সরঞ্জাম ঢুকালো কিভাবে? পাকা রাস্তা নাই, মাটির রাস্তায় ঢুকে পড়ছে। মানুষের ঘর বাড়ির ভিতর দিয়ে ঢুকতেছি, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। মানে যখন ওই বাড়িটা দেখবো চোখের সামনে, তাইলে আমি বিশ্বাস করবো। দেন যাওয়ার মতো রাস্তা নাই, কি অবস্থা। বাড়িটা এতটাই ভিতরে ছিল যে গুগল ম্যাপের সাহায্যের পাশাপাশি এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছিল। সারোয়ার ভাইয়ের বাসা কোনটা চেনেন? সারোয়ার ভাই চিনছেন তো? ওই যে 200 কোটি টাকার বাড়ি সবাই যে দেখতে আসে, আপনারা দেখছেন তো বাড়ি? কেমন বাড়ি? সুন্দর। আচ্ছা, দেখে আসি। অবশেষে মানুষের সাহায্য পেয়ে আমরা চলে আসলাম সেই মায়ের স্বপ্ন পূরণের 200 কোটি টাকার বাড়িতে। কই আসলাম রে ভাই, অজপাড়া গায়ের মধ্যে। এই হচ্ছে বাড়ির ওয়াচ টাওয়ার, আর এই হচ্ছে গেট। ওয়াচ টাওয়ার নিচে এই গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। বাড়িতে প্রবেশের পর ওয়াচ টাওয়ারটা যে আছে, এটার উপরে খেয়াল করবেন, এই যে সিঁড়িগুলো পর্যন্ত আছে, এগুলো সিঁড়িগুলো পর্যন্ত সব টাইলস করে দেওয়া। দেখতে পাচ্ছেন সিঁড়ির, এমনকি আমি খেয়াল করে দেখলাম অনেক জায়গায় সিঁড়ির পিছন দিকটা কিন্তু ফাঁকা থাকে, কিন্তু না, এই দেখেন সিঁড়ির পিছনে ওঠার জায়গা সব কিছু কিন্তু একদম টাইলস করা, কোনোটা একটা অংশ বাদ রাখে নাই টাইলস করার। সো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে এসেছি বগুড়ার সেই গ্রামীণ পরিবেশে অজপড়া গায়ে গড়ে ওঠা এক বিলাসবহুল বাড়িতে, যে বাড়িটি তৈরি করতে ব্যয় হয়েছিল 200 কোটি টাকা। হ্যাঁ ভিউয়ার্স, এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বিলাসবহুল বাড়ি তৈরি করতে 200 কোটি টাকা লেগেছিল, এবং এই বাড়ির কাজ এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণ হয়নি। তো ভিউয়ার্স, চলুন এই বাড়িটার আশেপাশের চতুর্দিক এবং ভিতরে ঘুরে আপনাদের সম্পূর্ণ বাড়িটা সম্পর্কে একটা সুন্দর রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই নান্দনিক বাড়ির সামনের দিক দিকে এই যে দেখতে পাচ্ছেন, সামনের ফটকে ঢুকতেই এরকম একটা এন্ট্রি গেট পাবেন, যেটার উপরেই কিন্তু একটা ওয়াচ টাওয়ার মতন আছে এবং গোল্ডেন কালার প্রলেপ দেওয়া বা গ্লাস। বাড়ির ভেতরে ঢোকার রাজকীয় প্রবেশ গেট ও গেটের উপরে ওয়াচ টাওয়ার করতেই নাকি লেগেছে 2 কোটি টাকা। যদি খেয়াল করেন, এই বাড়ির আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘনবসতি নেই। আশেপাশে যতগুলো বাড়ি আছে, তার মধ্যে বেশিরভাগ বাড়ি মাটি বা টিনের তৈরি। এখানে আসার সময় রাস্তাঘাটের অবস্থাটা তো আপনারা নিজের চোখেই দেখেছিলেন। এই অজপাড়া গায়ে এসে এমন বাড়ির যে দেখা পাবো, তা প্রথমে ভাবতেই পারিনি। আর এই পাশটাতে আমরা যেটা দেখতেছি, এখানে মনে হয় ওই যে ট্রাক্টরগুলো রাখা, এখানে হাল চাষ করা হয় মাঠে, এখানে খামারের কাজ করে, ওইখানে একটা ছোট খামারও দেখেছি। আর এই পাশটা দেখেন, নান্দনিক গাছের ছোঁয়া, এই যে দেখতে পাচ্ছেন চারপাশে, এই পাশেও এবং ওই পাশেও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যেগুলোতে গাছ বা গার্ডেন করেছে তারা। আর এদিকটা হচ্ছে তাদের ওই যে ট্রাক্টরগুলো রাখা, বা ধান চাষ হলে ধান বা গম, এগুলো কিন্তু এইখানে এই জায়গার মধ্যে রিজার্ভ করে রাখে। এবং আমি যে হেঁটে যাচ্ছি দেখেন, এই যে 2 ধারে কিন্তু এই যে এই পাশে সুন্দর সিমেন্ট দিয়ে ফুলের টপ করেছে, এবং এর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু গাছ আছে, দেখতে পারেন সবগুলোর মধ্যে একদম গাছে ভর্তি, সারি সারি। এই দেখেন কত সুন্দর।
বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য আঙ্গিনায় যে সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেশি গাছের পাশাপাশি কিছু বিদেশি গাছও রাখা আছে। এখানে এসে জানতে পারলাম ভবিষ্যতে এই জায়গার পাশে পার্ক বা বাচ্চাদের জন্য চিড়িয়াখানা করার পরিকল্পনা করছে। এই যে দেখেন কি বিশাল অবস্থা, এবং এই বাড়িতে উঠার কিন্তু দুইটা রাস্তা, এই দিক দিয়ে একটা আছে, মনে হয় গাড়ি নিয়ে প্রবেশ করার জন্য ওই জায়গাটা করা। ওই যে গাড়ি ওইখানে অলরেডি রাখা আছে একটা দেখা যাচ্ছে, এই পাশ দিয়েও যাওয়া যাবে, এই পাশ দিয়েও যাওয়া যাবে। আর নিচে জানি না এটা কি করে রাখা, এখনও এটা কূপের মতো। চলুন আপনাদের দেখাই এটা কি আসলে। এই জায়গাটাও কিন্তু বিশাল, এবং নিচেও কিন্তু একটা বড় দরজা আছে যেদিক দিয়ে আমরা উপরে যেতে পারবো। এই যে এটা মনে হয় পানির ফোয়ারা টাইপের করতেছে কোনো কিছু একটা হয়তো বা। এই বাড়িটি নির্মাণ করেছেন সারোয়ার সাহেব নামে একজন প্রবাসী বাংলাদেশি ভাই। তিনি মালয়েশিয়ান প্রবাসী এবং ওইখানে তার অনেকগুলো বিজনেস আছে, যেখানে তার অধীনে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করে। ভিডিও শুরু থেকে যেমনটা বলে আসছিলাম, সারোয়ার সাহেব তার মার জন্য এই বাড়িটি বানিয়েছে। সে মায়ের বাড়িতে যাতে দোতলায় উঠতে কষ্ট না হয় সেজন্য দোতলা অবধি পর্যন্ত গাড়ি উঠার ব্যবস্থা রেখেছে। মায়ের ইচ্ছা ছিল গ্রামে এমন একটি বাড়ি তৈরি করা যে বাড়িটা দেখে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ এই বাড়িটি ঠিকই হয়েছে, কিন্তু সেই মাই আজ এই দুনিয়াতে নেই। বাড়ির কাজ যখন ধরা হয় তখন তিনি শুরুটা দেখেছিলেন, কিন্তু বাড়ি নির্মাণের পর এই বাড়িতে এক রাত থাকা সৌভাগ্য জোটেনি মার কপালে। এখানে যতগুলো আপনারা টাইলসের ব্যবহার দেখতে পাচ্ছেন বাড়ির ভেতরে এবং বাইরে, সব জায়গার এই টাইলসের বা মোজাইকের যে কাজগুলো আছে বা পাথরের, এগুলো সব কিন্তু বাইরের দেশ থেকে আনা, বিদেশ থেকে আনা, তুরস্ক থেকে আনা বা জাপান থেকে জিনিসপত্র আনা, চায়না থেকে এনেছে। তো এই কারণে এই বাড়িটা তৈরি করতে অনেকটা ব্যয়বহুল খরচ পড়েছে এই আর কি। এই দেখতে পাচ্ছেন এখানকার কারুকার্যগুলো বাড়ির। যদি দেখাই, এই দেখেন, আমি আপনাকে বলেছিলাম না যে ঢুকতেই বাড়ির ভেতর প্রবেশ করতে এই যে একটা গাড়ি রাখা, এই সাইড দিয়ে গাড়িটা উঠে আসো উঁচা জায়গা দিয়ে এবং এখানে রাখে। কত সুন্দর, এখান থেকে নেমে বাড়ির এই যে মেন ফটকে এই যে ঢুকে পড়লাম, দেখতেই পাচ্ছেন। ওয়াও, পুরোই রাজপ্রাসাদ। দেখেন উপরে সিলিংয়ের কাজগুলো কতটা নিখুঁত কাজ করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্যানগুলো। এবং ফ্যানের যদি পাখা দেখাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা পাখা। এই যে দেখতে পাচ্ছেন লাইটিংগুলো খুবই চমৎকার লাগতেছে কিন্তু লাইটিং দেওয়াতে। এবং এই লাইটিং বা ব্যবহার এগুলো সব কিছু কিন্তু বাইরের দেশ থেকে করা আনা। ফ্যানটা দেখলে আপনারা বুঝতে পারছেন এটা দেশের না, বাইরে থেকে আনা। কতটা এক্সপেন্সিভ ফ্যান হতে পারে এরকম বড়। এই যে দেখেন বারান্দা, কিন্তু এটা উপরে দোতলাতে বারান্দায় দেখেন রেলিং দেওয়া, খুবই চমৎকার। এবং এ পাশেও মানে নিচের দিকে আমরা যেমনটা দেখেছিলাম, নিচের দিকে যে ঢুকতেই এ পাশে দুইটা রুম আর ওই পাশে দুইটা রুম, দুই পাশে সেম, উপর দিকেও একই অবস্থা, দুই পাশে দুইটা রুম। আর রুমের বাইরে এ পাশেই একটা করে কমন ওয়াশরুম রাখা আছে এই যে। এবং যদি কারুকার্যগুলো দেখেন, এগুলো সব টাইলস। এই যে উপরে সিলিংয়ের কাজটা দেখেন কত সুন্দর। বাড়িতে এই যে উপরে সিলিং দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো কিন্তু জাপান এবং চায়না থেকে আনা, এবং চমৎকার কিন্তু কারুকার্য সিলিংয়ের উপর দেখতে পাচ্ছেন। তো লাইটিং ফিট করা শেষ সিলিংয়ে বা সিলিংয়ের উপরে সাইডে। ফ্যানগুলোও দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটা ফ্যান, 9টা পাখা ফ্যানের। তো ভালো টাকা যে খরচ করেছে ভিতরে এটা বোঝা যাচ্ছে। টাইলসগুলোও আপনি দেখতে পাচ্ছেন কত চমৎকার দেখতে, খুবই গর্জিয়াস লাগছে। এবং সুইচ বোর্ডগুলো, এই বাড়ির কাজ এখনও পর্যন্ত কিন্তু চলমান। এখানে বাড়ির যে দায়িত্বে আছে বা যারা কাজ করছে তারা বলল মিনিমাম আর 3 মাসের মধ্যে তারা বাড়িটা তার মালিকের কাছে হ্যান্ড ওভার করে দিবে। এই যে বাগানগুলো আছে, এই বাগানের 2 সাইড পার করে সোজা যদি আপনারা আসেন, সোজা নিচ দিকে আসলে বাড়ির উপরে না, নিচে এরকম একটা সিঁড়ি পাবেন, এদিক দিয়েও আপনারা উপরে যেতে পারবেন। আর গাড়ি নিয়ে আসলে এই 2 সাইড দিয়ে আপনারা উপর দিকে যেতে পারবেন। আর এই পাশে নিচ দিয়ে ঢোকার এই পাশে হচ্ছে বড় একটা হল রুম টাইপের, বিরাট বড় রুম। আর এই রুমে আছে সেই ফ্যানগুলো, দেখেন কত বিশাল। আর রুমের সাইজটাও কিন্তু অনেক বিশাল, অনেক বড় সাইজ, হল রুমের মতো। এখানে মনিটরও বসানো আছে, হ্যাঁ, বড় একটা।
আর দেখেন এই রুমটা দেখে মাথা নষ্ট হয়ে যাবে যে কারো দেখবে, দেখেন কি চমৎকার লাইটিং লাগতেছে। আর এই পাশে হচ্ছে একটা স্পেস, আর এইদিকে আরেকটা হাতের বামে আমার এদিকে যদি দেখাই আরেকটা রুম আছে। এটা এখন লাইট হয়তো বা হয় নাই, কারেন্ট হয় না, যাই হোক এইখানে দেখেন ওই সেম উপরের রুমের মতনই। আর এই রুমের মধ্যে অ্যাটাচ ওয়াশরুম আছে, এই যে ওয়াশরুমটা অ্যাটাচ আছে। আর এই যে ফ্যানটা এখনও পলিথিন খোলা হয়নি, নতুন অবস্থায় আছে। এই যে এটাও, এবং এখানে যদি দেখি এটা হচ্ছে কিচেন, বিশাল কিচেন। কিচেনের এখনও পর্যন্ত কাজ শেষ হয় নাই, ইন্টেরিয়ার যে কাজ সেটা এখনও বাকি আছে এই আর কি। কিচেনের এই পাশটাতে দেখেন খোলা জায়গা, বারান্দার মতন, খুবই চমৎকার, একদম পরিষ্কার, সামনে গাছপালা রাখা। এইখানে কিন্তু একদম উপরে ছাদের এই দেখেন এটা হচ্ছে সুইমিং পুল। এই যে দেখেন কত সুন্দর ছোট্ট একটা সুইমিং পুল আছে এখানে, হ্যাঁ। এবং এই সুইমিং পুল এখান থেকে যে পুরো ছাদের ভিউটা দেখা যাবে। এই যে এটা হচ্ছে ছাদ। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন এই বাড়িটির ছাদে এসে পড়েছি। আর এই ছাদের এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হেলিপ্যাড। এই জায়গায় কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করার ব্যবস্থা রেখেছে মোহাম্মদ সারোয়ার সাহেব। উনি ওনার মায়ের ভালোবাসার জন্য, ওনার মার জন্য এই বাড়িটি নির্মাণ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় অবশেষে মা এই বাড়িটার নির্মাণ কাজ যখন শুরু হয় তখনও ছিল, কিন্তু নির্মাণ সম্পূর্ণ হওয়ার পরে এই এত সুন্দর বাড়ি না দেখে বা এখানে একটি রাত না কাটিয়েই তিনি মৃত্যুবরণ করেন। তো দুঃখের বিষয় খুবই, এবং সারোয়ার সাহেব এরপর থেকে এখানে খুবই কমই আসে। আমরা এখানে আসার পর বাড়ির যে কেয়ারটেকার আছে ওনাদের মাধ্যমে জানতে পারলাম সারোয়ার সাহেব আজ থেকে প্রায় 8 থেকে 10 দিন আগেও 3-4 দিন এখানে এসে থেকে গিয়েছিল, বাড়ির কাজকর্ম কী অবস্থা আছে তদারকি করে গিয়েছিল। তো ভিউয়ার্স, এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে এই এত দূর থেকে যদি আমরা এই বাড়িটা দেখতে আসি তাহলে জনসাধারণ আমাদের মতন আমরা কি এই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবো কিনা। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই বাড়িতে এখন বর্তমানে কাজ চলছে, যার কারণে এখানে যদি আপনারা আসেন এবং এখানকার যে ওয়ার্কাররা আছে তাদের যদি আপনি কনভিন্স করতে পারেন তাহলে বাড়ির ভেতরে আপনি প্রবেশ করতে পারবেন এবং রুমগুলোও দেখতে পারবেন। আর কার্য সম্পাদনের পরে যখন 3 মাস পর বাড়িটা হ্যান্ড ওভার করে দেওয়া হবে মালিকের হাতে, তখন তারা পরিবার নিয়ে এখানে থাকবে। তখন ওই মুহূর্তে ঢোকা যাবে কিনা বলা যাচ্ছে না।